মর্নিং, স্বাগত তোমাদের সবাইকে তোমাদের অনলাইন ক্লাসরুম এডুকেশন অনলাইনে। আজকে ক্লাস 9-এর ইংরেজি পড়াতে তোমাদের জন্য কিন্তু সরাসরি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্যার মানুষ ঘোষাল রয়েছেন আজকে আমাদের সঙ্গে। স্যার, আপনাকে অনেক স্বাগত অনুষ্ঠানে। সুপ্রভাত। আজ ঐতিহাসিক মে দিবস। ঐতিহাসিক মে দিবসে যারা মেহনতি মানুষজন, যারা মাঠে ঘাটে কলকারখানায় তাদের জীবিকা অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার একটা শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে তারা যেন অবশ্যই যে বিধিগুলো আছে সেই বিধিগুলো মেনে চলে। সামাজিক দূরত্ব বিধি, মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, সর্বোপরি তাদের এটা কিন্তু ভুললে চলবে না, তারা যেন অবশ্যই তাদের পড়াশোনাটা মন দিয়ে করে। এই জন্য আমি সিটিভিএন চ্যানেল কর্তৃপক্ষকে অনেক আমার থ্যাঙ্কস যে তারা এরকম একটা সুযোগ তোমাদের জন্য করে দিয়েছেন এবং গত 1 বছরের বেশি সময় ধরে তারা এই প্রচেষ্টা চালিয়ে আসছেন। আমরা সেখানে সাহায্য করছি মাত্র। তো বেশি কথা আমি আজ আর বলবো না। তোমাদের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস গ্রামারের নিয়ে এসছি। সেটা ক্লাস 7 থেকে আপ টু 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই আছে। মেনলি আমি নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য এটা ক্লাসটা আমি করাতে চাইছি। ক্লাসটা সেটা হচ্ছে, যেটা আমার বিষয়বস্তু আজকে ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন স্পিচ নিয়ে আমি যতটুকু পারবো আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা মন দিয়ে শুনতে থাকো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করবো সলভ করার। নিশ্চয় নিশ্চয়, আপনি শুরু করুন স্যার পড়ানো। ওরা তো বুঝবেই, যদি প্রবলেম কিছু থাকে ওরা সেটা জিজ্ঞেস করে নিতে পারবে। আচ্ছা, প্রথমে আমি বলি ন্যারেশন অর স্পিচ, যেটা ন্যারেশনও বলা হয়, স্পিচও বলা হয়। বাংলায় যাকে বলা হয় উক্তি, এবং যদি আমরা ন্যারেশন চেঞ্জ বলি তাহলে সেটা হবে উক্তি পরিবর্তন। তো উক্তি বা ন্যারেশন বা স্পিচ সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, বা ইনডাইরেক্ট অনেকে রিপোর্টেড স্পিচও বলে থাকে। তো আমি প্রথমে একটুখানি বুঝিয়ে দিই তোমাদের। স্যার উল্টো দিকটা এই যে, হ্যাঁ। দেখো, আমি লিখেছি আই সেড আই অ্যাম এ স্টুডেন্ট। তো এই আই সেড আই অ্যাম এ স্টুডেন্ট তোমাদের কিন্তু দুটো জিনিস বুঝতে হবে। তার আগে প্রথমেই বলে রাখি, ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে আমাদের 5টা বাক্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। 1 নম্বর বাক্য হচ্ছে যেটাকে বলা হয় অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট, 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অর কোশ্চেন, 3 নম্বর ইম্পারেটিভ, 4 নম্বর অপটেটিভ এবং 5 নম্বর এক্সক্লামেটরি আর এক্সক্লামেশন। এই 5টা বাক্য সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। আমি একটু একটু করে বলে দিই তোমাদের। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যে বাক্যর দ্বারা সাধারণত কোনো সংবাদ পরিবেশিত হয়। যেমন এক্সাম্পল যদি আমি বলতে পারি, এই সেন্টেন্সটাই তাই যেটা আপনি লিখেছেন। ঠিক ঠিক, এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এছাড়াও বিরাট কোহলি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান আমরা বলতে পারি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য একটু বলে দিই। প্রশ্নবোধক বাক্যের 2টো অংশ আছে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেটার প্রশ্ন উত্তর ইয়েস নো দ্বারা নির্ধারিত হয়, আর 2 হচ্ছে WH কোশ্চেন, যেটা নটা WH ওয়ার্ড দ্বারা স্টার্ট হয়। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় অনুজ্ঞাবাচক বাক্য বলি। অনুজ্ঞাবাচক বাক্যের আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ, এই 4টে মোটামুটি কাজ করে। 4 নম্বর হচ্ছে অপটেটিভ, যেটা আশীর্বাদ সূচক, কামনা, বাসনা, প্রার্থনা, অভিশাপ এগুলো বোঝায়। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেশন, যেটা আমাদের মনের আবেগকে বোঝায়, যেটা আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা ইত্যাদি। এই 5টা বাক্য আমি আশা করি বলে দিলাম। তোমরা আশা করি অনেকেই জানো, যেহেতু তোমরা উঁচু ক্লাসে পড়ো। এবার আমাদের জানতে হবে টেন্স সম্পর্কে একটু নলেজ দরকার ন্যারেশন চেঞ্জ করতে গেলে। প্রথমে আমি বলে দিই, টেন্স যদি তোমরা জানো, আমার অভিজ্ঞতা বলছে, আমি 22-23 বছর পড়াচ্ছি, অভিজ্ঞতা বলছে টেন্স যারা জানে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট লেটার মার্কসটা পেয়ে আসে। তো আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, তোমরা এখন বাড়িতে আছো, তোমাদের স্কুল যেহেতু এখন বন্ধ, তোমরা চেষ্টা করো, যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, যদি টেন্সে তোমাদের দুর্বলতা থাকে, তোমরা টেন্সের দুর্বলতা কাটিয়ে নাও। এই সময় বেশি দিন লাগে না, মাত্র 1 মাস একটু স্টাডি করলেই টেন্সটা শেখা যায়।
তো টেন্স শিখলে পরে আমাদের ইংরাজি কিন্তু অনেকটাই আমরা সহজেই লিখতে পারবো, বলতে পারবো, সবই হবে। তো স্যার আমি একজন এখানে ফোনে আছে আমাদের সঙ্গে, দেখি ওর কি প্রশ্ন। হ্যাঁ। তারপর আসবো। হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বুঝতে পারছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো স্যার তোমাদের শেখাবেন, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে, তোমরা ফোন করতে থেকো, আমরা স্যারের পড়ানোর মাঝে মাঝে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন নিয়ে নেবো। আচ্ছা, এবার আমি আসি, এই যে আমি যে বাক্যটা লিখেছি আই সেড কমা ইনভার্টেড কমা অর্থাৎ ডবল কোটেশন আই এম এ স্টুডেন্ট, এই ন্যারেশন চেঞ্জে দুটো পার্ট আছে। এক নম্বর পার্ট হচ্ছে সেড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা খেয়াল করো, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এই একটা পার্ট। আর কোটেশনের মধ্যে যেটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের একটা সম্পর্ক খুব ঘনিষ্ঠ। রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করছে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা রয়েছে সেটা কোন টেন্সে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। সুতরাং রিপোর্টিং ভার্বটা তোমরা কিন্তু যথেষ্টভাবে একটু ফলো আপ করে রিপোর্টিং ভার্বটাকে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করি, তার আগে বলে নিই, এই যে বাক্যটা আমি লিখেছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আই এম এ স্টুডেন্ট, এটাকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে করা যায়। দেখো, আমি ওখানে বলেছিলাম আই সেড আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এখানে লিখবো, আমরা চেঞ্জ করছি, আই সেড দ্যাট বসবে মাঝখানে। এই দ্যাটটাকে বলা হয় কানেক্টর, কেউ বলে লিঙ্কার। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের দুটোর পার্টকে আমরা যোগ করার জন্য এই দ্যাটটাকে ব্যবহার করছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। মনে রাখবে এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সেই ব্যবহার হচ্ছে। পরে আমরা যে বাক্যগুলো শিখবো সেখানে দেখবো কী কী বসে লিঙ্কারটা। তা আই সেড দ্যাট আই এম এ স্টুডেন্ট বলেছি, তাহলে আইটা যেহেতু সাবজেক্ট, তো পরবর্তী আইটা আই হবে, এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে অনেক সময়, সেটা আমরা আসবো এক্ষুনি। এই বাক্যটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। হ্যাঁ, এই বাক্যটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। আই সেড দ্যাট, ওখানে আই বলেছি, ওখানে এম বলেছি। এবার দেখো, এই এমের জায়গায় কিন্তু ওয়াজ হবে। যদি প্রশ্ন করো কেন হবে, বলে দিই। আয়ের জায়গায় ওয়াজ হওয়ার একটাই কারণ, যেহেতু রিপোর্টিং ভার্বটা সেড আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, ওই জন্য এমটাকে সেড মানে আমাদের ওয়াজ করতে হবে। তাহলে আই সেড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। এটাও সেই, যদি টেন্সটা ঠিক জানা না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি টেন্সটা, ওই জন্যই প্রথমে আমি বলেছি টেন্স জানাটা একান্ত জরুরি। আমি লিখে ফেলবে আই অ্যাম, ঠিক, ভুল হয়ে যাবে। এটা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে এটা কিন্তু তোমাদের নির্ধারণ করতে হবে আগে থেকে, তবে কিন্তু এটা যথেষ্টভাবে তোমরা ভালোভাবে করতে পারবে। তাহলে আই সেড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে ওয়াজ হলো, এমটা ওয়াজ হলো, এটা মাথায় রেখো। এইবার আমি বলি, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যখন শিখব, এই রিপোর্টেড স্পিচ যদি তোমার প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরো, হি সেজ, প্রেজেন্ট টেন্স সেজ, আই ওয়ান্ট টু বি এ টিচার। দেখো, এখানে সেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আমরা যখন প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্ব পাবো, তখন কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রূপ চেঞ্জ হবে না। আমি অ্যান্সারটা করে দেখিয়ে দিই। হি সেজ দ্যাট, দ্যাট বসাবো আমরা লিঙ্কার হিসেবে বা কানেক্টর হিসেবে। হি সেজ দ্যাট। এবার এই যে আইটা আছে, আগেরটা যেমন আই ছিল আই বসেছি, এখানে হি আছে, অবশ্যই এটা চেঞ্জ হয়ে হি হবে। তাহলে হি সেজ দ্যাট হি, এবার দেখো ওয়ান্টস আছে, তো আমরা যদি ওয়ান্টস লিখি আমাদের ভুল হয়ে যাবে। কেন না, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এই ওয়ান্টের সঙ্গে আমাদের এস যোগ করতে হবে। তাহলে এই জায়গাটা খেয়াল করবে, অনেকেই আমি দেখেছি হি ওয়ান্ট লিখে চলে যায়। তাহলে হি সেজ দ্যাট হি ওয়ান্টস, যা আছে বাকিটুকু লিখে দেবে, টু বি এ ডক্টর, টিচার, টিচার, সরি। টু বি এ টিচার। আশা করি বুঝেছো। তাহলে হি সেজ কমা ডবল কোটেশন আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করলাম, হি সেজ দ্যাট হি ওয়ান্টস টু বি এ ডক্টর, এটা খেয়াল করো, এসটা কিন্তু বসবে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসছে বলে। আচ্ছা, নেক্সট আমি এবার পরেরটা আসি।
দেখো, রক্তিম উইল সে কমা ডবল কোটেশন আই অ্যাম বিজি। খেয়াল কর, এখানে উইল সে আছে অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্স আছে, আর পরেরটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আই অ্যাম বিজি। এরকম ক্ষেত্রে আমরা কি করব? রক্তিম উইল সে যা আছে তাই লিখব, দ্যাট বসাবো নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সের। তাহলে রক্তিম উইল সে দ্যাট আই আছে, বুঝতে পারছো রক্তিম একজন বয়, তাহলে হি লিখবো, চেঞ্জ হবে। এবার এখানে যে অ্যাম আছে, এখানে তো আমরা অ্যাম লিখলে হবে না, হি এর সঙ্গে প্রেজেন্ট টেন্সে কি বসে? ইজ বসে। তাহলে হি ইজ বিজি, হি ইজ বিজি। তাহলে রক্তিম উইল সে দ্যাট হি ইজ বিজি। খেয়াল করো, রিপোর্টিং ভার্ব রয়েছে উইল সে ফিউচার ইনডেফিনাইট, এবং রিপোর্টের স্পিচ আছে আই অ্যাম বিজি, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রূপ চেঞ্জ হচ্ছে না, যে যার নিয়মে যেমন উইল সে আছে উইল সে আমরা বসাবো, এবং পরবর্তীতে যেটা প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্সে বসবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। এইবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। হি সেড কমা ডবল কোটেশন আই সেড দিস টু তপন। খুব ভালো করে শুনবে। হি সেড হলো পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব। রিপোর্টের স্পিচ খেয়াল করো, সেড আছে, এটাও পাস্ট টেন্স আছে। তখন আমাদের কি করণীয়, এটা কিন্তু একটুখানি রুলসটা বলে দিই। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টের স্পিচ করব, তখন এটা জাম্প হবে এক ঘর, অর্থাৎ ইনডেফিনাইট যেটা পাস্ট ইনডেফিনাইট এটা পাস্ট পারফেক্ট হবে। এই রুলসটা মনে রাখার চেষ্টা করবে যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টের স্পিচ সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু এটা তোমার পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আমি একটু দেখিয়ে দিই এটা। হি সেড দ্যাট, আই আছে, অবভিয়াসলি চেঞ্জ হয়ে হি হবে, এটা তো পারা উচিত তোমাদের। তাহলে হি সেড দ্যাট হি। এবার দেখো সেড আছে, সেড হচ্ছে সিম্পল পাস্ট, এটা যখন আমরা পাস্ট পারফেক্ট করব রুলস অনুযায়ী, এই জন্য টেন্স জানা একান্ত জরুরি। হ্যাড হবে, সেড হবে, কারণ সেডের থার্ড ফর্মও সেড। তাহলে সেড, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড সেড। এবার দিস আছে, এটা চেঞ্জ হয়ে দ্যাট হবে, এটা একটা রুলস যে দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এই রুলসগুলো তোমাদের বইয়ে আছে, একটু দেখে নিও। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড সেড টু তপন, যেমন আছে আমরা লিখে দেবো সেড দ্যাট টু তপন। হ্যাঁ, তাহলে আরেকবার বলে দিই নিয়মটা। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচ যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এটা অবশ্যই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হবে যখন রিপোর্টের স্পিচ করব। ওই জন্য আমি লিখেছি হি সেড দ্যাট হি হ্যাড সেড দ্যাট টু তপন। নেক্সট, দেখো এর পরেরটা হচ্ছে আই সেড কমা ডবল কোটেশন হি ওয়াজ রিডিং। ছোট করেই দেখাই। আই সেড হি ওয়াজ রিডিং, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর হি ওয়াজ রিডিং, দেখো ওয়াজ রিডিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটা একটা রুলস রয়েছে, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। কীরকম? আই সেড দ্যাট, এবার হি আছে, এখানে হি এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, হি আছে আদার্স একজন, থার্ড পারসন সিঙ্গুলার, হিটা হি থাকবে। তাহলে আই সেড দ্যাট হি। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী এটা হ্যাড বসবে, সঙ্গে বিন বসবে, সঙ্গে রিডিং হবে। তাহলে কি হলো? আই সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং। তাহলে আরেকবার বলি,
যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকে সিম্পল পাস্ট, রিপোর্টের স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আমরা ইনডাইরেক্ট করার সময় অবভিয়াসলি এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং, এটা হবে উত্তর। আচ্ছা স্যার, দেখি একজন ফোনে আমাদের সঙ্গে আছে, তার কি প্রশ্ন? হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, এটা কি টেন্স মানে এটা? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কে বলছো, কি প্রশ্ন এটা কি বলো। টেন্স? হ্যালো, তোমার প্রশ্নটা বলো। হ্যালো স্যার যেটা করালো ওটা এখন কি টেন্স? স্যার যেটা করালেন ওটা এখন কি টেন্স? তুমি শুনলে স্যার কি করালেন? হ্যাঁ, প্রশ্নটা বলো। স্যার এখনই যেটা করালেন সেটা কি টেন্স? আচ্ছা, আমি যেটা করালাম এইমাত্র ওটা সিম্পল পাস্ট টেন্সে ছিল রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টের স্পিচ ছিল পাস্ট কন্টিনিউয়াস Past টেন্স। continuous। আমরা যখন চেঞ্জ করব এটা ইনডাইরেক্ট ন্যারেশনে, তাহলে এটা কি হবে? ইনডাইরেক্ট ন্যারেশনে তোমার পাস্ট পারফেক্ট perfect কন্টিনিউয়াস টেন্স continuous হবে, এটা মনে রাখবে রুলসটা। আচ্ছা, নেক্সট ঠিক আমি আছে? আসছি, শুনতে ঠিক থাকো আছে, তোমরা। তুমি শুনতে থাকো। হ্যাঁ, এর পরের যে নিয়মটা আমি আসছি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা রুলস রয়েছে, সেটা হলো যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্স থাকে আর রিপোর্টের স্পিচটা যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টের স্পিচের টেন্সের কোনো রুট চেঞ্জ হবে না। এটা একটা রুলস, একটু দেখি। হি সেড দ্য সান gives us light. দেখো, হি সেড দ্য সান গিভস আস লাইট। দেখো, সেডটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু পরে যে দ্য সান গিভস আস লাইট, গিভস হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এবং এটা এই যে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। যদি এরকম কোনো ন্যারেশন থাকে তাহলে আমরা কি করব? এখানে কোনো চেঞ্জ হবে না। হি সেড দ্যাট, ঠিক, হি সেড দ্যাট দ্য সান gives us light, শুধু কানেক্টরটা যোগ করে শুধু লিখে দেবে। কানেক্টর দ্যাটটা যোগ করলাম। আর অবশ্যই অনেকে ভুল করে এটা, রিপোর্টের স্পিচের দায়ের দেখো টিটা ক্যাপিটাল লেটার আছে, এটা যখন তোমরা অ্যান্সার লিখবে অবশ্যই যেন এটা স্মল লেটার লিখো, কারণ অনেকেই দেখি ওটা টিটা ক্যাপিটালই লিখে যাচ্ছে, এটা তোমরা করো না। এটা অনেকেই করে, আমার ছাত্রছাত্রী যারা আছে বা তোমরা অনেকেই করে থাকো এই ভুলগুলো, টেকনিক্যাল ভুল, চেষ্টা করবে এগুলো বিরত থাকতে। আচ্ছা, নেক্সট আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের আমি আগেই বলেছি প্রশ্নবোধক বাক্য দুই রকম, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন যার উত্তর ইয়েস নো দিয়ে হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন যেটা নট আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়। আমি ফার্স্ট ইয়েস নো কোশ্চেন দিয়ে একটা বোঝাই। আই সেড টু হিম ডু ইউ নো ইংলিশ? আমি তাকে বললাম তুমি কি ইংরাজি জানো? অবভিয়াসলি সেই উত্তরটা কিন্তু হ্যাঁ বা নায়ে দেবে, তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, তোমরা প্রথমে বুঝে যাবে। আর ইয়েস নো কোশ্চেন সাধারণত আমাদের যে বি ভাবগুলো আছে, হ্যাভ ভাবগুলো আছে এবং ডু ভাবগুলো আছে, এগুলো দিয়ে সাধারণত স্টার্ট হয়। হ্যাভ ভাব অ্যামিজার ওয়াজ, সরি, হ্যাভ ভাব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, বি ভাব হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার, আর ওদিকে Do তোমার verb ডু তো ডাজ ডিড। do does তাহলে did। এটা যখন আমরা করব, একটু রুলসটা বলে দিই। এই যে সেড টু যেটা আছে এটা আস্ক বা এনকোয়ার হবে, এবং মাঝখানের যে কানেক্টারটা সেটা ইফ বা ওয়েদার বসবে। তোমরা ইফটা লেখার চেষ্টা করবে, কারণ ওয়েদার বানাটা অনেকে ওয়েদার লিখে ফেলে, ভুল হয়ে তোমরা- যায়। হ্যাঁ ভুল হয়ে যায়, ওই জন্য ইফ লিখবে, আই এফ ইফ, এটাই রুলস। তাহলে রিপোর্টিং ভাব সেড টুটা কী হবে? আক্সড হবে বা এনকোয়ার হবে। তাহলে আই আক্সড টু হিম আছে, টু লিখবো না আমরা, আই আক্সড হিম। এইবার এখানে ইয়েস নো কোশ্চেন বলে আমি মাঝখানে কী লিখবো? ইফ লিখব, ইফ। এইবার ইফের পর ভুল, তোমরা অনেকেই যেটা ভুল করো, ইফের পর এই ডু ভাবটাকে কাজে লাগাতে যাও, এটা করবে না। ইফের পর তোমাদের প্রথমেই কাজ হবে সাবজেক্টটাকে নিয়ে আসা। মানে ইউ ইউটাকে আছে, নিয়ে আসা, হ্যাঁ। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ইংরাজি জানো? তাহলে তাকেটা কি হবে? সে হবে চেঞ্জ করার সময়। তাহলে আই আস্কড হিম ইফ হি। এইবার দেখো এই যে নো আছে, যেহেতু রিপোর্টিং ভাব, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সই বলেছি, নোটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং ভাব সেড টু হচ্ছে পাস্ট টেন্সে আছে, এই নোটাকে তোমাদের কিন্তু নিউ করতে হবে, এটা রুলস। তাহলে আই আস্কড হিম ইফ হি নিউ ইংলিশ, ফুল স্টপ দেবে। খেয়াল করো, এটা একটু বলে দিই,
যেটা কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ, সেটা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, সেটা কিন্তু অবভিয়াসলি সেটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভের ফর্ম নেবে। এটা যেন ভুল করো না। ওখানে একটা অনেকেই question mark দিয়ে দাও। ফুল স্টপ দেওয়ার পর অনেকেই কি করে, ফুল স্টপ দেওয়ার পরিবর্তে জিজ্ঞাসা চিহ্নটাই দিয়ে দেয়, ইন্টারোগেটিভ ফর্মটাই সাইনটাই দিয়ে দেয়। এটা তোমরা করো না। এটা উত্তরটা লেখা ঠিক হলেও এটা কিন্তু নম্বর কেটে দেওয়া হবে শেষকালে যদি তোমরা জিজ্ঞাসা চিহ্ন দাও। এটা থেকে তোমরা যেন বিরত থেকো। আচ্ছা, নেক্সট আমি আসছি। এটা WH কোশ্চেন দিয়ে করাই। Rita said to Pranab, comma, double quotation, why are you laughing? খেয়াল করো, রিতা সেড টু প্রণব, রিতা প্রণবকে বললো হোয়াই আর ইউ লাফিং, তুমি হাসছো কেন? দেখো এই WH ওয়ার্ড, হোয়াই, WH ওয়ার্ড এটা দিয়ে শুরু হয়েছে। তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আর আগেকার মতো ইয়েস নো কোশ্চেন নয়। তাহলে এই রুলসটা হচ্ছে আমরা সেড টু যেটা আছে ওটা আস্ক বা এনকোয়ার করবো, টেনশনে যেটা আস্কড বা এনকোয়ার্ড হবে। আর এই যে WH ওয়ার্ড যেটা রয়েছে হোয়াই, ঠিক আছে, এটা WH ওয়ার্ডটা সরাসরি বসে যাবে, মাঝখানে কোনো কানেক্টার এখানে বসে না, যেহেতু WH ওয়ার্ড আছে। আমরা উত্তরটা শিখি। রিতা আস্কড টু প্রণব আছে, রিতা আস্কড প্রণব লিখলাম। এবার WH ওয়ার্ড এখানে ইফ বা ওয়েদার বসবে না, ওটা ইয়েস নো কোশ্চেনে বসে। আমরা হোয়াইটা হোয়াই লিখে দেবো। তাহলে রিতা আস্কড প্রণব হোয়াই। এবার দেখো ইউ আছে, তাহলে প্রণব তো বয়, তাহলে কী হবে হি। রিতা আস্কড প্রণব হোয়াই হি ওয়াজ লাফিং, হোয়াই হি ওয়াজ লাফিং। স্টপ। এখানে খেয়াল করো আর আছে, প্রশ্ন হচ্ছে কেন ওয়াজ হলো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে বলে, সেড আছে বলে। ওখানে আমরা সেডের পরিবর্তে আস্কড করেছি। তাহলে রিতা আস্কড প্রণব হোয়াই হি ওয়াজ লাফিং, প্রোনাউনের চেঞ্জ হচ্ছে এবং টেন্সের চেঞ্জ হচ্ছে, এটা খেয়াল রেখো তোমরা। ফোনে কে আছো আমাদের সঙ্গে? হ্যালো 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 টিভির ভলিউমটা কমিয়ে দাও। হ্যালো টিভির ভলিউমটা কমিয়ে দাও। হ্যালো হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে? শুনতে পাচ্ছি। তোমার প্রশ্নটা বলো, কি প্রশ্ন? শুনতে পেলাম না। টিভির ভলিউম অন করে যদি ফোন করো তোমরা, তোমাদের প্রশ্ন আমরাও শুনতে পাবো না, তোমরাও তোমাদের প্রশ্ন স্যারকে জিজ্ঞেস করতে পারবেন না, স্যার বোঝাতেও পারবেন না। স্যার চলে যাবো পরেরটাতে। আচ্ছা, পরে আমি আসছি অ্যাসার্টিভ হলো, ইন্টারোগেটিভ হলো, এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি। তো আমরা একটা একটা করে শিখি। হি সেড টু মি, কমা, ডবল কোটেশন, ওপেন ইয়োর বুক। দেখো আমি এটা আগে বলে নিই রুলসটা। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন চেঞ্জ করব ইনডাইরেক্ট স্পিচে, তো ওটা রিপোর্টিং ভাবটা চেঞ্জ হবে। এটা কার মেরিট অনুযায়ী? যা রিপোর্টের স্পিচের মেরিট অনুযায়ী। রিপোর্টের স্পিচটা যদি আদেশ থাকে আমরা অর্ডার করব, যদি নির্দেশ থাকে তাহলে পরে কমান্ড করব বা অর্ডার করব, যদি উপদেশ থাকে অ্যাডভাইস করব, যদি অনুরোধ থাকে রিকোয়েস্ট করব। এটা তোমাকে সেন্টেন্সের মেরিট অনুযায়ী ঠিক করতে হবে যে রিপোর্টিং ভাব কিসে হবে। তো আমরা একটু দেখে নিই। হি সেড টু মি ওপেন ইয়োর বুক, সে আমায় বললো বই খোলো। তো আরেকটা কথা স্টুডেন্টদের আমি বলে দিই, যদি তোমরা বোঝো যে অ্যাডভাইস হচ্ছে না রিকোয়েস্ট হবে নাকি অর্ডার হবে বুঝতে পারছি না, তখন কিন্তু তোমরা টোল্ড লিখতে পারো। এটাও কিন্তু মানে পরীক্ষক যারা আছেন তারা এটাকে হ্যাঁ এটা মার্কস দেন। তাহলে হি সেড টু মি, আমরা এখানে বুঝতেই পারছি যে এটা আদেশ বোঝাচ্ছে ওপেন ইয়োর বুক। তাহলে হি অর্ডার্ড মি, ORDERED। এবার প্রশ্ন কেন অর্ডার্ড হলো, সেড আছে রিপোর্টিং ভাব, তাহলে হি অর্ডার্ড মি। এবার এখানে একটা জিনিস বলে দিই আমি, এখানে এই যে রিপোর্টিং ভাব আর রিপোর্টিং স্পিচের মাঝখানে তোমাদের কিন্তু একটা টু বসাতে হবে, এটা রুলস। তাহলে হি অর্ডার্ড মি টু ওপেন। এইবার অনেকে ইয়োর বুক লিখে দাও তোমরা, খেয়াল করো আমাকে বলেছে, তাহলে এটা মাই বুক হবে। এইবার প্রশ্ন, যদি আমি অর্ডার না লিখে আমি যদি টোল্ড লিখে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে।
টোল লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। টোট লিখলে এটা ভুল না কোনো টোল লিখলেও ভুল না। যদি স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না এটা আদেশ না নির্দেশ না অনুরোধ, বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে টোল লিখে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আদেশ হলো। এবার আমরা অনুরোধ শিখি একটা। রিভু সেড, কমা, ডবল কোটেশন, প্লিজ lend me your pen. রিভু সেড প্লিজ লেন্ড মি ইয়োর পেন। রিভু বলল অনুগ্রহ করে তোমার কলমখানি আমাকে দাও। বুঝতেই পারছো প্লিজ আছে, এই প্লিজ দেখে বুঝতে হবে এটা হচ্ছে রিকোয়েস্ট, এটা একটা টেকনিক। তাহলে রিভু আমরা সেডের পরিবর্তে কি লিখবো? রিকোয়েস্টেড। রিভু রিকোয়েস্টেড, টু লিখবে নিয়ম অনুযায়ী। লেন্ডই হবে। এইখানে একটা জিনিস আমি বলে দিই, অনেক স্টুডেন্ট তোমরা কি করো, এই সেড যেহেতু পাস্ট টেন্স আছে, তোমরা এই যে লেন্ড যে ভাবটা থাকে বা আদার্স যে ভাবগুলো থাকে সেগুলোকেও পাস্ট টেন্স করে দিতে চাও, এটা কিন্তু করবে না। কারণ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই ফর্মটাকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। ইনফিনিটিভ ফর্ম কখনো কিন্তু পাস্ট টেন্সে হয় না। তাহলে রিভু রিকোয়েস্টেড টু লেন্ড, এবার দেখো মি আছে আমাকে, তাহলে কি হবে? রিভু ছেলে তো, হিম। তাহলে রিভু রিকোয়েস্টেড টু লেন্ড হিম। এবার ইয়োর পেন, এটা তুমি মাই পেন করে দিতে পারো, আমার কলমখানি আমাকেই ধরো বলেছে। তাহলে প্লিজ আছে বলে আমরা রিকোয়েস্ট করব, বুঝতেই পারছো এটা অনুরোধ বোঝাচ্ছে। এবং রিভু রিকোয়েস্টেড টু লেন্ড হিম মাই পেন লিখবো আমরা। এইবার আমরা একটা উপদেশ শিখি। ফাদার সেড টু মি, কমা, ডবল কোটেশন, ওবে ইয়োর এল্ডার্স। বাবা বললেন আমাকে যারা গুরুজন তাদের মান্য করো। বুঝতেই পারছো এটা আদেশও না, আদেশ করতে পারো, উপদেশ তো বটেই। তো আমরা উপদেশ ধরেই করি, তুমি যদি আদেশ করো কোনো ভুল হবে না। তাহলে ফাদার অ্যাডভাইসড মি। প্রশ্ন, এখানে যদি আমি টোল মি লিখি হবে? হবে, অসুবিধা নেই। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো মেরিট অনুযায়ী গুরুজনদের মান্য করে এটা উপদেশ। তাহলে ফাদার অ্যাডভাইসড মি, টু লিখবে নিয়ম অনুযায়ী, টু। ওবেই লিখবে, টু ওবে। আমাকে বলেছে ইয়োর, তাহলে এটা হবে মাই। ফাদার অ্যাডভাইসড মি টু ওবে মাই এল্ডার্স। আশা করি বুঝেছো, যদি প্রশ্ন থাকে করো। আচ্ছা, এরপরেই স্টুডেন্টরা একটা জায়গায় ভয় পায় ন্যারেশনে, লেট দিয়ে, অর্থাৎ রিপোর্টের স্পিচ লেট দিয়ে শুরু হয়, এরকম দুটো বাক্য আছে। আমি চেষ্টা করছি ও দুটো পরিষ্কার বুঝিয়ে দেওয়ার। আমি প্রথমটা লিখি। স্যার তার আগে একটা ফোন আছে, আপনি বলছিলেন যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ, তোমাদের হ্যাঁ, দেখি কি প্রশ্ন আছে। ঠিক। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। হ্যালো, তোমার প্রশ্নটা বলো, শুনতে পাচ্ছি। এই ন্যারেশনের উপদেশের নিয়মটা বললে ভালো। কিচ্ছু বুঝলাম না, আরেকবার বলো। ন্যারেশনের ন্যারেশন চেঞ্জ করছে তো, হ্যাঁ, তো উপদেশটা কিভাবে করব? উপদেশ কিভাবে করবে এক্ষুনি স্যার বললেন। ঠিক আছে, তুমি ফোনটা আচ্ছা, রাখো। আমি বলেই দিই উত্তরটা। যদি রিপোর্টের স্পিচ উপদেশ থাকে, তোমরা রিপোর্টিং ভাবটা যদি সেড থাকে তাহলে সেই জায়গায় অ্যাডভাইস লিখবে, সেড থাকলে অ্যাডভাইস লিখবে, ADVISED, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলতে চাইছিলাম, লেট দিয়ে বলছি, হ্যাঁ, লেট দিয়ে, যেটাতে খুব ভয় থাকে ওদের। আই সেড, কমা, ডবল কোটেশন, লেট আস গো টু এ পিকচার। দেখো, লেট দিয়ে স্টার্ট হয়েছে, আমি বললাম লেট আস গো টু এ পিকচার, চল একটু পিকচার দেখে আসি, সিনেমা দেখে আসি। তোমরা বুঝতেই পারছো বাক্যটার মধ্যে একটা প্রস্তাব বোঝাচ্ছে। তো যখন এই ধরনের লেট দিয়ে বাক্য থাকবে, তোমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে।
লেট দিয়ে প্রস্তাব বোঝায় না লেট দিয়ে কোনো তোমার অনুরোধ বোঝায়। এটা এখানে দুটো জিনিস আসে, একটা হচ্ছে প্রস্তাব আর একটা হচ্ছে অনুরোধ। তাহলে আই সেড লেট আস গো টু এ পিকচার, আমরা দেখি শিখি এটা তো প্রস্তাব দেওয়া হচ্ছে। তাহলে সেট যেটা আছে, যেহেতু লেট আস গো টু এ পিকচারটা প্রস্তাব, তাহলে এটা আই প্রপোজ লিখবে, PROPOSED, অথবা এটাকে সাজেস্টেড লিখতে পারো, যে কোনো একটা লিখবে, হয় প্রপোজড অথবা সাজেস্টেড। তাহলে আই প্রপোজড আর আই সাজেস্টেড, এইখানে কিন্তু দ্যাট বসবে। আমরা এইমাত্র শিখলে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সেরই পার্ট, যদিও এটা অনেক বইয়ে আলাদাভাবেও দেখানো আছে, মানে ন্যারেশন চেঞ্জ উইথ লেট। তাহলে আই প্রপোজড আর আই সাজেস্টেড দ্যাট, দেখো রুলস অনুযায়ী এর যে লেট কথাটা আছে, লেট কথাটা কিন্তু বাদ চলে যাবে। যেহেতু আমরা প্রপোজ বা সাজেস্টেড লিখেছি, পরিবর্তে কি বসবে, এই যে আস আছে আমি বলেছি, তাহলে উই হবে। তারপর নিয়ম অনুযায়ী একটা শুড বসাতে হবে, এটা নিয়ম। তাহলে আই প্রপোজড বা আই সাজেস্টেড দ্যাট উই শুড গো টু এ পিকচার। এখানে আরেকটা ভুল স্টুডেন্টরা করে, এই যে শুডের পর এই গোটাকে আবার পাস্ট টেন্সে ওয়েন লিখে দেয়, এটা তোমরা করো না। কারণ দেখো শুডটা হচ্ছে স্যাল, একটা মডাল অক্সিলারি, শুডটা হচ্ছে মডাল অক্সিলারি পাস্ট ফর্ম। তো যখন মডাল অক্সিলারি যেটা পাস্ট ফর্ম হবে, অবশ্যই তার পরের যে ভাবটা থাকবে, যেটা অ্যাকশন ভাব, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হবে, এটা খেয়াল রেখো। অনেকেই শুডের পর আমি দেখেছি ওয়েন লিখে দাও, তোমরা এটা যেন করো না। তাহলে এটা গেল প্রস্তাব দিয়ে। আচ্ছা স্যার, এই যে প্রস্তাব যখন ওটা করবে, প্রপোজ লিখতে পারে, সাজেস্ট লিখতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কি অফার লেখা যায়? না, অফার সাধারণত এখানে ব্যবহার হয় না, প্রপোজড অর সাজেস্টেডই সাধারণত ব্যবহার হয়। আচ্ছা, নেক্সট পরেরটা আমি আসি। দেখো, হি সেড, কমা, ডবল কোটেশন, লেট মি কাম into the room. He said let me come into the room. এই যে let me come into the room, আগের যে যেটা প্রপোজাল, প্রস্তাব, তার থেকে অনেকটাই আলাদা। সে বলল আমাকে ঘরের ভিতরে আসতে দেয়া হোক, তার মানে এটা অনুরোধ। তাহলে সেক্ষেত্রে কি দেখো, লেট দিয়ে স্টার্ট আছে। আমি আবারও বলছি, লেট দিয়ে দুটো ন্যারেশন চেঞ্জ হয়, একটা হচ্ছে প্রপোজ বা সাজেশন, আর একটা হচ্ছে রিকোয়েস্ট। ওই উইশও হয়, রিকোয়েস্ট হয়, উইশও হয়। তাহলে হি, এটা রুলস কি, তাহলে হি রিকোয়েস্টেড। তোমরা যদি কেউ মনে করো এটা উইশ লিখবো, উইশও লিখতে পারো। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট। এইবার রুলসটা হচ্ছে, এর পরের যে পার্টটা আমরা লিখবো সেটা হয় মাইট অথবা মাইট বি অ্যালাউড হবে, মাইট অথবা মাইট বি অ্যালাউড। যেমন আগেরটা আমরা শুড শিখেছি, এটা মাইট বা মাইট বি অ্যালাউড হবে রুলস অনুযায়ী। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট মি, মানে আমাকে, তাহলে এখানে হি হবে সাবজেক্ট। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইনটু দ্য রুম। আবার একবার বলি, হি সেড লেট মি কাম ইনটু দ্য রুম, সে বলল আমাকে ঘরের ভিতরে আসতে দেওয়া হোক, তাহলে এটা অনুরোধ। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইনটু দ্য রুম। আবার একবার রুলসটা বলি, দ্যাটের পর আগেরটা যেমন আমরা শুড বসিয়েছিলাম, এখানে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসাবো। এটা রুলসের মধ্যে পড়ে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সে চলে যাই। দ্য ওল্ড ম্যান সেড। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে একবার বলে দিই, যে বাক্যের দ্বারা প্রার্থনা, কামনা, বাসনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি দেওয়া বোঝায়, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে দ্য ওল্ড ম্যান সেড মে গড গ্রান্ট ইউ লং লাইফ। কি করে বুঝবে মে গড গ্রান্ট ইউ লং লাইফ, অর্থাৎ ভগবান তোমাকে দীর্ঘজীবন দান করুন। এই যে রিপোর্টের স্পিচের অংশটা তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা আশীর্বাদ বা কামনা, আমার হয়ে কেউ কামনা করছে। তাহলে অ্যান্সারটা কী লিখবো আমরা, দ্য ওল্ড ম্যান। দেখো এখানে এই যে রিপোর্টিং ভাব সেড আছে, এটা আমরা প্রেড করব। যদি কেউ উইশ করো তাহলেও হবে।
তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড, দ্যাট বসাবে, যেটা লিঙ্কার সেটা দ্যাট বসবে, বা কানেক্টর যেটা বলে সেটা বসবে দ্যাট। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট, সাবজেক্ট বসাও গড। এবার মেড পাস্ট টেন্স, যেহেতু রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে আছে, সেড আমরা এখানে প্রেড করেছি, তাহলে কি হবে? মাইট। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট গ্রান্ট, ধরো তোমাকে বলেছে, তাহলে আমাকেই ধরে নিই। মি। হ্যাঁ, এবার কেউ যদি এখানে হিম লেখে, হার লেখে, কোনো ক্ষতি নেই। হ্যাঁ, কারণ হ্যাঁ বলা তো নেই, হ্যাঁ, যেহেতু নির্ধারণ কিছু বলা নেই আগে। তাহলে দ্য Same to ওল্ড me ম্যান এরকম কিছু প্রেড বলা নেই। দ্যাট গড মাইট গ্রান্ট মি লং Life. লাইফ। তাহলে একবার রুলসটা বুঝে নাও। যদি অপটেটিভ সেন্টেন্সে কোনো কামনা, বাসনা, প্রার্থনা, অভিশাপ বোঝায়, তখন আমরা যেটা রিপোর্টিং ভাব রয়েছে ওটা চেঞ্জ করব, সেটা প্রেড হবে, উইশড হবে, ব্লেসড হবে। হ্যাঁ, এবার তারপর যেটা কানেক্টার কি বসবে? দ্যাট। তারপর যে রুলস অনুযায়ী আমরা শিখব। আচ্ছা, এটা আর একটা এক্সাম্পল আমি দিই। দেখো, দ্য ক্রাউড সেড, ক্রাউড মানে তোমরা জানো, ক্রাউড মানে অনেকগুলো মানুষের ভিড়, জনতা। দ্য ক্রাউড সেড লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হন। লং লিভ আওয়ার লিডার। অ্যান্সার আমরা করব দ্য ক্রাউড প্রেড করতে পারো, উইশড করতে পারো, আমরা একটা উইশড লিখি, প্রেডও করতে পারো। দ্য ক্রাউড উইশ দ্যাট, দ্যাট লিখবে, হ্যাঁ কানেক্টার দ্যাট হবে। তাহলে দ্য ক্রাউড উইশ দ্যাট, এবার আওয়ার লিডার এটা সাবজেক্ট, এটাকে দেয়ার লিডার করবে, তাদের নেতা। এবার তুমি এই যে লং লিভডও করতে পারো, বা মেয়ে ধরে যদি মাইটও করো ভুল হবে না, তো আমরা এখানে লং লিভডই লিখে দিই। দ্য ক্রাউড উইজ দ্যাট দেয়ার লিডার লং লিভ, এটা তোমরা মাইট লং লিভ, মানে মাইট লং লিভ করবে তখন, যদি মাইট লেখো তখন লং লিভ করবে। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো? যেগুলো মনের কোনো আবেগ বোঝায়, যেটা আনন্দ বোঝায়, দুঃখ বোঝায়, বিস্ময় বোঝায়, ঘৃণা বোঝায়। হ্যাঁ, কাউকে আমরা গুড মর্নিং বা গুড নাইট বলছি, সেটাও বোঝায়। কাউকে আমরা হ্যাপি বার্থডে বলছি, সেটাও বোঝায়। দেখে নাও। একজন ফোনেও আছে স্যার, দেখিনি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। বলছি একটু অভিশাপ দিয়ে যদি কোনো কিছু বোঝায়, তো সাইডের জায়গায় এটা কি বসবে? আচ্ছা, কার্স চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো, বলি। শুনতে থাকো। যদি অভিশাপ বোঝায় তাহলে ওটা কার্স হবে। হ্যাঁ, CURSE, রিপোর্টিং ভাবটা যেটা সেট যদি থাকে তাহলে ওটা কার্স হবে, CURSED, অভিশাপ বোঝালে। আচ্ছা, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ফিরি। বাকিটা যা রুল বলেছেন স্যার ওটা সেম। হ্যাঁ হ্যাঁ, ওটা সেম, শুধু ওইটা তোমার কার্স লিখবে। ভার্বটাকে কার্স লিখবে, বাস, আচ্ছা। তাহলেই হবে। দ্য গার্ল সেড, হোয়াট এ লাভলি বার্ড। দেখো, একটা এক্সক্লামেশন সাইন আছে শেষে, এটা দেখে বুঝবে তোমরা এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্য গার্ল সেড হোয়াট এ লাভলি বার্ড, মেয়েটি বলল কি সুন্দর পাখিটি, বা কি সুন্দর একটি পাখি। তাহলে আমরা যখন এটা চেঞ্জ করবো, এই যে শেড আছে এটা এক্সক্লেম হবে, EXCLAIM। এক্সক্লেমের পর যদি আনন্দ হয় এক্সক্লেম ইন জয়, যদি বা এক্সক্লেম ইন ডিলাইট করতে পারো। যদি এটা দুঃখ হয় এক্সক্লেম ইন সরো বা উইথ সরো অনেকে লেখেন। যদি এটা বিস্ময় বোঝায় ওয়ান্ডার করব, তো আমরা এটা ওয়ান্ডার দিয়ে হোয়াট এ লাভলি বার্ড কী লিখবো আমরা? দ্য গার্ল এক্সক্লেমড। খেয়াল করো, সেড আছে, এক্সক্লেমড করলাম, যদি প্রেজেন্ট টেন্স থাকে এক্সক্লেমস হবে। দ্য গার্ল ওখানে কি থাকতো? অনেক সময় প্রেজেন্ট টেন্সও থাকে, দ্য গার্ল সেজ, SAYS, তখন আমরা ওটা এক্সক্লেমস করবো, EXCLAIMS। তাহলে হোয়াট এ লাভলি বার্ড এটা কি বোঝাচ্ছে? বিস্ময় বোঝাচ্ছে। তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ ডিলাইট, অনেকে ইনও লেখেন, দ্যাট। এইবার এই যে হোয়াট আছে,
যখন হোয়াট হাউ এগুলো থাকবে এগুলো তোমাদের কিন্তু ইগনোর করতে হবে, এগুলো বাদ দিতে হবে, পরিবর্তে কিছু শব্দ আসে। তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট। এইবার এই যে বার্ড যেটা বলেছে এটা সাবজেক্ট, তাহলে এখানে এ লাভলি বার্ডটা আমরা দা বলি আমরা, দ্য বার্ড বল। হ্যাঁ। দ্য বার্ড, এখানে ওয়াজ একটা ভাব দিয়ে দাও, দ্য বার্ড ওয়াজ। এই যে হোয়াট আছে এর পরিবর্তে আমরা ভেরি লিখব, ভেরি লাভলি লিখব। তাহলে একটু আমরা শিখে নিই। দ্য গার্ল সেড হোয়াট এ লাভলি বার্ড, দ্য গার্ল এক্সক্লেমড উইথ ডিলাইট। বা এখানে ডিলাইটের জায়গায় তুমি এটা ওয়ান্ডারও করতে পারো, যদি মনে হয় এক্সক্লেমড, বিস্ময় হ্যাঁ, প্রকাশ করছে। আনন্দের সঙ্গেও বলতে পারে, বিস্ময়ের সঙ্গেও বিস্ময়ের বলতে সাথেও পারে। বলতে পারে। তো তুমি ওয়ান্ডারও করতে পারো, তোমরা ডিলাইটও করতে পারো, যে দ্য বার্ড ওয়াজ ভেরি লাভলি। এই হোয়াটের পরিবর্তে আমরা ভেরিটা খেয়াল রাখবে, যখন হাউ থাকবে হোয়াট থাকবে এই ওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে ওর পরিবর্তে নতুন একটি ওয়ার্ড বসাতে হবে। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। এবার একটা আনন্দ দিয়ে আমরা শিখি। দ্য বয়েজ সেড, বালকেরা বলল, হুররে, আওয়ার টিম হ্যাজ ওন। খেয়াল করো এক্সক্লামেশন সাইনটা হুররে ইন্টারজেকশনের পরে বসেছে। এখানেও একটা রুলস আমি বলে দিই, আমরা তো এক্সক্লেম দিয়ে শুরু করবই, হুররে যখন থাকবে এটা ইন্টারজেকশন, ধরো হুররে আছে, অ্যালাস আছে, তো যখন হুররে অ্যালাস ও ইন্টারজেকশন যখন থাকে এই ইন্টারজেকশনগুলো কিন্তু বসবে না, পরিবর্তে অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করব। তাহলে কি লিখবো আমরা? দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় বা উইথ ডিলাইট দ্যাট আওয়ার টিম, এটা হবে দেয়ার টিম। দেয়ার টিম। এবার খেয়াল করো হ্যাজ আছে, এটা পাস্ট টেন্স অনুযায়ী হ্যাড হবে, মানে ওটা আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দেয়ার টিম হ্যাড ওন। তাহলে দেখো হুররে যে ইন্টারজেকশনটা আছে এই ইন্টারজেকশনটা আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি এবং পরিবর্তে কি এনেছি, ওই এক্সক্লেমের পরে ইনজয় কথাটা ব্যবহার করেছি। তাহলে এই যে মানে ইন্টারজেকশন যেগুলো, ইন্টারজেকশনগুলো তোমাকে কিন্তু বাদ দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটা দুঃখ দিয়ে শিখি। She said, alas, the man is no more. দেখো অ্যালাস দিয়ে যখন ইন্টারজেকশন থাকবে তোমরা অবশ্যই এটা বুঝে যাওয়া দরকার যেটা দুঃখ প্রকাশ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় লিখব সি এক্সক্লেমড ইন সরো, গ্রিফও লিখতে পারো GRIF, সে এক্সক্লেমড ইন সরো দ্যাট, দ্যাট বসবে লিঙ্কারটা বা কানেক্টারটা, মানে রিপোর্টিং ভাব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তাহলে সি এক্সক্লেমড ইন সরো দ্যাট দ্য ম্যান ইজ নো মোর, এটা লিখবো দ্য ম্যান, অবশ্যই যে ইজ আছে ওটা চেঞ্জ হয়ে ওয়াজ হবে যেহেতু রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে। দ্য ম্যান ওয়াজ নো মোর। স্টপ। কোটেশন কিন্তু চিহ্ন দেবে না ইনডাইরেক্ট করার সময়, অনেকে ভুল করে দিয়ে দাও, এটা করো না। আর এক্সক্লেমেটরি মার্কও দেবে না। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্নটাও দেবে না। প্রশ্নবোধক বাক্যে এই একই ভুলই হয় অনেকেরই, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে বসে শেষকালে, অথচ উত্তরটা ঠিক। এটা তোমরা করো না, এগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো। ন্যারেশন চেঞ্জ করবে শুধু ফুল স্টপই দেবে, ঠিক ঠিক, তারপর আর কিছু দিতে হয় না। The boy said to his friends, goodbye. এটা একটু শেখো। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ডস গুড বাই, বালকটি তার বন্ধুদের বলল বিদায়। কিভাবে করব?
দ্য বয়, এই যে দেখো এই যে শেড আছে এখানে কিন্তু এক্সক্লেম করো না, এখানে বিড একটা ভার্ব হয়, বিড মানে হচ্ছে জানানো, বিআইডি, যেহেতু বিড হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স করে নেবে, বেড হবে, বিএডি, দ্য বয় বেড। এইবার টু হিজ ফ্রেন্ডসটা আমরা শেষকালে দেবো, গুড বাইটা তুলে হ্যাঁ গুড বাইটা আগে নিয়ে তুলে নিয়ে চলে আসবো। দ্য বয় বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, স্টপ। এটা খেয়াল করবে, যদি গুড বাই থাকে আমরা বিড যে ভাবটা আছে বিআইডি, বিড মানে জানানো, এটার পাস্ট টেন্স করে দেবো, বিএডি হবে, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দ্যাট না দেওয়ার কোনো দরকার নেই, দ্যাট না দিলেও চলবে। চলবে, হ্যাঁ হ্যাঁ, এখানে দ্যাটের কোনো প্রয়োজন নেই। স্যার আজকে তো আমাদের হাতে সময় শেষ, আচ্ছা, আর তো আলোচনা এগোনো যাবে না। হ্যাঁ। মুশকিল হচ্ছে ন্যারেশনের মতন এত ভাস্ট একটা বিষয়কে এইটুকু সময়ের মধ্যে বোঝানো সত্যি খুব কঠিন। তাও প্রত্যেকটা ফরম্যাট ধরে ধরেই স্যার তোমাদেরকে আলাদা আলাদা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়েও দিয়েছেন। আমার মনে হয় তোমরা যদি এপিসোডটা আরও একবার দেখো, তোমরা কিন্তু ভালো করে বিষয়টা শিখতে পারবে, বুঝেও যেতে পারবে। ইউটিউবে চলে যাবে, এডুকেশন অনলাইন সার্চ করবে, দেখতে পাবে আজকের পর্বটা। আমি অনেক ধন্যবাদ দেবো স্যার আপনাকে, আপনি এত সুন্দরভাবে ওদেরকে গ্রামারের কঠিন চ্যাপ্টারটা বোঝালেন। পরবর্তী পর্বে এডুকেশন অনলাইনে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।